প্রিয় শিক্ষার্থী, আমি প্রবীর চৌধুরী, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। তোমাদের চট্টগ্রাম অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো যে আমরা সেদিন পর্যায়বৃত্তগতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। পর্যায়বৃত্তগতি ফার্স্ট পার্টের 8ম অধ্যায়, এবং এই অধ্যায় নিয়ে যখন আমরা আলোচনা করতে গেলাম সেটাই ছিল আমাদের প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা প্রথমে পর্যায়বৃত্তগতির ধারণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে সাদামাটাভাবে যদি আমরা বলি, পর্যায়বৃত্ত হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি, এবং পর্যায়বৃত্তগতির যে সংজ্ঞা দিয়েছিলাম, তোমার কোনো কণার গতিপথ যদি এমন হয় যে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে বস্তু কণার ওই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আর পর্যায়বৃত্তি যখন আমরা বলেছিলাম, পর্যায়বৃত্তি দু প্রকার, একটা বলেছিলাম যে স্থানিক, আরটা হচ্ছে কালিক। যদি এমন ঘটে যে নির্দিষ্ট দূরত্ব পরপর কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাকে আমরা বলেছিলাম স্থানিক। আর কালিক কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যদি কোনো ঘটনার নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে, তাকে আমরা বলেছিলাম কালিক। যেমন আমাদের বলেছিলাম যে বিজয় দিবসের কথা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের বিজয় দিবস হচ্ছে বাংলাদেশের 16ই ডিসেম্বর। প্রতি বছর একবার করে আমরা নির্দিষ্ট সময় পরপর পাব। এরপরে আমরা বলেছিলাম যে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতির যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা ছিল। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার গতিপথ যদি সরল রৈখিক হয়, এর মাঝে সৃষ্ট ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত হয়, তবে বস্তু কণার এই গতিকে সরল ছন্দিত গতি বলে, যেটাকে আমরা আরও একটা নাম দিয়েছিলাম সরল দৌল গতি। আমরা বলেছিলাম যে সরল ছন্দিত গতির মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত গতি। সেজন্য আমরা এটাও বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম, সকল সরল ছন্দিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল ছন্দিত গতি নয়, কারণ পর্যায়বৃত্ত গতির মধ্যে রৈখিক গতি নাও থাকতে পারে। সেজন্য আমরা পর্যায়বৃত্ত গতিকে সবসময় সরল ছন্দিত গতি বলি না, কিন্তু সরল ছন্দিত গতির মধ্যে অবশ্যই রৈখিক গতি আছে এবং ত্বরণ সরণের সমানুপাতিক বিষয়টা আছে। সেজন্য আমরা এটাকে বলেছিলাম যে তোমার পর্যায়বৃত্ত গতি। সেজন্য আমাদের এই অধ্যায়ে আমরা মূলত সরল ছন্দিত গতি নিয়ে আলোচনা করব। এই সরল ছন্দিত গতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে এখানে কিছু সংজ্ঞা এসে গিয়েছিল অবধারিতভাবে। তার মধ্যে একটা ছিল পূর্ণ কম্পন। আমরা বলেছিলাম কোনো বিন্দু থেকে যাত্রা করে কোনো গতিশীল কণা যদি পুনরায় ওই বিন্দুতে একই দিক হতে ফেরত আসে, তবে তাকে আমরা বলেছিলাম তোমার পূর্ণ স্পন্দন। আমরা একটা চিত্র দিয়ে সেটা দেখিয়েছিলাম। যেমন আমরা বলেছিলাম যে সরল দোলক, সরল দোলকের এই বক তোমার যখন দুলতে থাকে তখন কি ঘটে, সে সাম্যাবস্থা থেকে তোমার যাত্রা করে, ধরা যাক সে এ থেকে বিতে গেল, তারপর সে এ থেকে বিতে নিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, এবং ছেড়ে দেওয়ার পরে সে বি থেকে তোমার যাত্রা শুরু করে সিতে আসলো, আবার সি থেকে বিতে আসলো, এবং একই দিক থেকে ওই বিন্দুকে অতিক্রম করার জন্য উপক্রম করলো। সুতরাং বি থেকে সিতে গিয়ে যখন আবার বিতে আসলো, এটাকে আমরা বলছি একটা পূর্ণ স্পন্দন। আর এই একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পনও বলা যায়, পূর্ণ দোলনও বলা যায়। পূর্ণ দোলন হতে যে সময় লাগে আমরা তাকে বলেছিলাম দোলনকাল। আর দোলনকালকে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল টি দিয়ে লেখে। আমরা বলেছিলাম যে তোমার অ্যান্টি পূর্ণ দোলন দিতে যদি তোমার দিতে টি সেকেন্ড লাগে, তাহলে একটি পূর্ণ দোলন দিতে সময় লাগবে টি বাই এন সেকেন্ড, আর একটি পূর্ণ দোলনের যে সময় তাকে আমরা দোলনকাল বলেছিলাম, যাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখেছিলাম। আবার আমরা এই প্রসঙ্গে আরও একটা সংজ্ঞা বলেছিলাম কম্পাঙ্ক, যেটাকে আমরা বলেছিলাম ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কের সঙ্গে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যদি
কম্পনরত কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে আমরা বলেছিলাম কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা F দিয়ে লিখেছিলাম, এবং আমরা যদি এটা উল্টো করে লিখি, টি সেকেন্ডে পূর্ণ দোলন দেয় NT, তাহলে 1 সেকেন্ডে কয়টা দেবে? আমরা বলছিলাম যে N/TT। সুতরাং এই N/T হচ্ছে কম্পাঙ্ক, এবং এখান থেকে আমরা বলেছিলাম যে F এবং T হচ্ছে পরস্পর বিপরীত, অর্থাৎ F এবং T বিপরীত, অর্থাৎ দোলনকাল জানলে কম্পাঙ্ক জানা যাবে, কম্পাঙ্ক জানলে দোলনকাল জানা যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কম্পনরত কোনো কণার দোলনকাল নির্দিষ্ট, এটা তার ক্ষেত্রে নির্দিষ্ট। যেমন সে যদি বি থেকে সিতে যাইয়ে আবার বিতে আসছে, 2 সেকেন্ড সময় নেই, তাহলে এটা তার জন্য সবসময় 2 সেকেন্ডেই হবে, আর দোলনকাল নির্দিষ্ট হলে কম্পাঙ্ক নির্দিষ্ট। সুতরাং দোলনরত অবস্থায় এটা নির্দিষ্ট থাকবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা ওই যে সরল ছন্দিত গতির ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছিলাম, সেটা হলো যে তার বৈশিষ্ট্যগুলো কি ছিল। তার মধ্যে 5টা বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে তার মধ্যে রৈখিক গতি থাকবে, তার মধ্যে পর্যায়বৃত্ত গতি থাকবে, তার মধ্যে ত্বরণ থাকবে, সেই ত্বরণ হবে সরণের সমানুপাতিক, এবং এই ত্বরণ হবে সাম্যাবস্থামুখী, এবং তার মধ্যে থাকবে স্পন্দন গতি। সুতরাং আমরা সেখানে ত্বরণ সরণের সমানুপাতিক এই বিষয়টা পেয়েছিলাম, আর বিপরীত বোঝানোর জন্য আমরা একটা ঋণাত্মক চিহ্ন এনেছি। তাহলে কি এই স্মল এ দ্বারা আমরা ত্বরণকে বুঝাচ্ছি, এক্সিলারেশনের এ, আর সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, তাহলে আমরা ত্বরণ সরণের সমানুপাতিক পাচ্ছি। ওই যে এখন যে সরল দোলক এঁকেছিলাম, তাহলে সেখানে এই বব যখন দুলতে থাকে, তাহলে সেখানে আমরা কি দেখব, সে যদি সাম্যাবস্থান থেকে এ থেকে বিতে যায়, এটা হলো তার সরণ, আর এই সরণের কারণে তার মধ্যে একটা প্রত্যায়নী বল কাজ করে, ওই বলের মধ্যে থাকে ত্বরণ। আমরা বলছি যে আমি যত বেশি তাকে সাম্যাবস্থা থেকে সরাবো, ত্বরণের মানও তত বেড়ে যাবে। এবং এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা ধ্রুবক এনেছিলাম, এটাকে আমরা -K' দ্বারা প্রকাশ করছি, এবং তাই আমরা বলছি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত। তাহলে এটা গেল আমাদের একটা বিষয়। যেহেতু বলের সাথে ত্বরণের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, তাই আমরা অতএব লিখতে পারি যে F সমানুপাতিক -Kx। তাহলে এখানে F এবং ত্বরণের মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক, তাই আমরা ত্বরণের পরিবর্তে বল লিখতে পারি, এবং তাই আমরা বলছি যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীত। এখন আসো, এই F এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো F সমান ma, কারণ আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি বল সমান ভর পূরণ ত্বরণ। এখানে m দ্বারা ভর বোঝাচ্ছি, এ দ্বারা ত্বরণ বোঝাচ্ছি, আর এখানে এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা ধ্রুবক আনছি k, তাহলে -Kx। এই কে বলা হয়, কে আমরা বলি বল ধ্রুবক, বা বল ধ্রুবক আমরা বলতে পারি, এবং স্প্রিং এর ক্ষেত্রে এটাকে স্প্রিং ধ্রুবক নাম দেওয়া হয়। সুতরাং আমরা এটা পেলাম, এবং এখানে আমরা যদি তোমার ত্বরণ সমান লিখি, তাহলে -K/mx, এটা আমরা পাচ্ছি। এখন আসো, আমরা এখন যে বিষয়টাতে যাব, সেটা হচ্ছে সরল ছন্দিত গতির ক্ষেত্রে আমরা ব্যবকলনীয় সমীকরণ দেখাবো। সরল ছন্দিত গতির ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ আমরা সেটা এখন দেখাবো। সেটা দেখার জন্য আমরা মোটামুটি একটা পর্যায়ে উপনীত হয়েছি, অর্থাৎ আমরা এই পর্যায়ে এসে এই যে আমরা পেলাম, সেটার আলোকেই ওই সমীকরণটা সহজেই পেয়ে যাব। তাহলে আসো, সেটা কি আমরা যে পেলাম, এ সমান মাইনাস, আমরা কি চাচ্ছি? সরল ছন্দিত গতির ক্ষেত্রে কি চাচ্ছি? ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ, এটা তোমরা নোট করো, ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা এটা কোত্থেকে যাচ্ছি ধারাবাহিকভাবে, ওই যে লাইনগুলো আসবে, F সমান -Kx, তাহলে F সমান F সমানুপাতিক -Kx, তারপরে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য সমান এনেছি, মাইনাস আছে বিপরীত বোঝানোর জন্য, তারপর পরের লাইন এটা, থার্ড লাইন এটা। তাহলে এটা এখন আসো, আমরা ওই তোমরা নিশ্চয়ই এটা হেডিংটা লিখতে পেরেছ, আমি জায়গা
কম বলে আমাকে এটা মুছে দিতে হচ্ছে। আর একটা বিষয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো ইন্টারনেটের কারণে আমরা হয়তো ক্ষণিকের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তোমরা দয়া করে থাকবে, অবস্থান করবে। আমি শীঘ্রই আবার আমি কানেক্টেড হব। এই এইটুকু ধৈর্য তোমাদের রাখতে হবে। তাহলে চলো আমরা আবার ফিরে যাই। আমরা যখন পেলাম এ সমান মাইনাস কে বাই এম এক্স, এ কি ত্বরণ। আমরা ত্বরণকে অন্তরীকরণের ভাষায়, ব্যবকলনের ভাষায় কি লিখতে পারি? ডিভি ডিটি মাইনাস কে বাই এম এক্স। ডিভি ডিটি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ভি মানে বেগ, বেগের পরিবর্তনের হার, আর ডি ডিটিটা হচ্ছে ব্যবকলনীয় অপারেটর। এগুলো তোমরা ইতিমধ্যে জেনে গেছো, গণিতের মধ্যে তোমরা এগুলো পড়েছো। সুতরাং আমরা সামগ্রিকভাবে ত্বরণকে এই পর্যায়ে লিখতে পারি ডিভি ডিটি। এটা লেখার পর আমরা এখন কি করতে যাচ্ছি? পরবর্তী লাইনটা খেয়াল করো। তাহলে আমরা এখন ভি এর পরিবর্তে কি লিখব? দেখো, আমরা ভি এর পরিবর্তে লিখব ডি ডিটি ডি এক্স ডিটি। ডি এক্স ডিটি কেন লিখলাম? আমরা বলছি যে ভি কি? বেগ। বেগ কাকে বলে? সরণের হারকে আমরা বলি যে বেগ। চলমান কোনো কণার সরণের হারকে বেগ বলে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে চলমান কোনো কণার সরণের হারকে বেগ বলে। তাই আমরা ভি এর পরিবর্তে লিখছি ডি এক্স ডিটি, কারণ এক্স দ্বারা সরণ বুঝাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কি? মাইনাস কে বাই এম এক্স। এবার আসো আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। আমরা এখন কি করছি খেয়াল করো। আমরা যেটা করছি, এটা যদি আমরা গুছিয়ে লিখি তাহলে আমরা পাবো ডি স্কোয়ার এক্স ডিটি হোল স্কোয়ার। এখানে ডিটি দ্বারা বুঝায় সময়ের ক্ষুদ্র পরিবর্তন, তাই আমরা এটাকে ডিটি এবং ডিটি মিলে ডিটি হোল স্কোয়ার, আর উপরে ডি দ্বারা পরিবর্তন বুঝায় ডি স্কোয়ার। তাহলে আমরা সামগ্রিকভাবে লিখতে পারি ডিভি ডিটিকে আমরা কিভাবে লিখতে পারি? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে আসো মাইনাস কে বাই এম এক্স, এই যে আমরা পেলাম, তাহলে এই যে সমীকরণটা পেলাম, এটাকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়াবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস প্লাস কে বাই এম এক্স সমান 0। কে বাই এম এক্স সমান 0। আচ্ছা, এখন আসো এরপরে আমরা কি করব? এটা পরবর্তীতে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এই কে বাই এম এর পরিবর্তে লিখব আমরা ওমেগা স্কোয়ার। একটু এই জায়গায় মনোযোগ দিতে হবে। ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, ওমেগা দ্বারা বোঝায় কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তাহলে আমরা প্রশ্ন এসে যায় যে আমরা কে বাই এম এর পরিবর্তে ওমেগা না লিখে ওমেগা স্কোয়ার লিখলাম কেন? আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরবর্তীতে যাতে এই সমীকরণটিকে তোমার সমাধান করলে এর সহজ এবং সরলভাবে তাকে পাওয়া যায়। তাহলে আমরা এই সমীকরণটিকে যখন সমাধান করতে যাব তাতে করে যাতে আমরা এটাকে সহজ এবং সরলভাবে সমাধান করতে পারি, সেজন্য আমরা ওমেগা না লিখে ওমেগা স্কোয়ার লিখেছি। এখন এই যে ওমেগা যেটার কথা আমরা বলছিলাম, তোমার ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। কেন আমরা এটাকে কৌণিক কম্পাঙ্ক বলছি? আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করে নিই, তারপর আমরা বলবো। আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা পূর্ণ কম্পনের সময় হচ্ছে কম্পাঙ্ক, আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় তা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় তাকে কম্পাঙ্ক, আর একটি পূর্ণ কম্পনের সময় হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। সুতরাং একটি পূর্ণ দোলনের সময় যদি টি হয় আর টি সেকেন্ডে তোমার উৎপন্ন কোণ হচ্ছে তোমার 2π। তুমি বলো যে কেন স্যার? এটা আমরা বলবিদ্যাতে আমরা জানি যে একটা পূর্ণ কম্পন মানেই একবার ঘোরা। তো একবার ঘুরলে আমরা বলি যে একবার
যে কথা, একটা পূর্ণ কম্পনের সময় একই কথা। তাহলে আমরা এটা নিয়ে পরে আমরা যখন তোমাদের একটু বলে রাখি, বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত গতির একটা সম্পর্ক আমরা আনবো, তাই এটা আমি আপাতত আর বিস্তারিত বলছি না, এটা তখন আমরা আরও ডিটেলসে বলবো। তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন কোণ হচ্ছে 2π/t, আর একক সময়ে তোমার t সেকেন্ডে তোমার উৎপন্ন কোণ যদি 2π হয়, তাহলে তোমার 1 সেকেন্ডে আমাদের উৎপন্ন কোণ হচ্ছে কত, তোমার একক সময়ে উৎপন্ন কোণ হচ্ছে 2π/t। আর একক সময়ে উৎপন্ন কোণকে আমরা বলি যে উৎপন্ন কোণ, বা উৎপন্ন কোণও বলা যায়, কৌণিক সরণও বলা যায়। তাহলে আমরা সেটার পরিবর্তে 2π/t লিখতে পারি। আর সেখানে আমরা 2π/t, এই যে 1/t এর পরিবর্তে আমরা লিখতে পারি স্মল f, যেটা কিছুক্ষণ আগে বলেছি, f এর সাথে t এর সম্পর্কটা হচ্ছে বিপরীত। তাহলে আমি আবারও বলি, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এবং তোমরা নিশ্চয়ই বলবিদ্যা যারা পড়েছো, বলবিদ্যাতে এটা পেয়েছো, তা না পড়লে অসুবিধা নেই, আমরা এটা পরে আলোচনায় যাব, কারণ আমরা আমাদের অবস্থান থেকে সরতে চাচ্ছি না এই জন্য। তাহলে সেটা গেল। এখন আসো, তাহলে আমরা এখন ω² x পেলাম। তাহলে এই ω² x এর মধ্যে, যেটা আমি বলতে চেয়েছিলাম, যেটা থেকে আবার সরে গেলাম, যে 2π × 1/t মানে f কম্পাঙ্ক। তাহলে এই ওমেগার মধ্যে কি আছে, 2π আছে, এটা তো ধ্রুবক, আর f আছে, f মানে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক সংশ্লিষ্ট রাশিটি বলেই এটাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা তাই এটা লিখেছি। ফলশ্রুতিতে আমরা যে সমীকরণটা পেলাম, এটাকে আমরা বলছি সরল ছন্দিত গতির ব্যবকলনীয় বা অন্তরীকরণ সমীকরণ। তাইলে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ বলা হচ্ছে এই জন্য যে এটা অন্তরীকরণ সংশ্লিষ্ট, এই জন্য এটাকে আমরা সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ বলে থাকি। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এখন আসো, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের এখন একটা ফাংশন দরকার, যেটা আমাদের এই সমীকরণটাকে সিদ্ধ করবে, বা আমরা এটাকে সমাধান করতে পারবো। তাহলে আমরা সেরকম একটা ফাংশন খুঁজব। তাহলে এই ফাংশনটা এমন আমরা বাছাই করব, যেটাকে পরপর 2 বার অন্তরীকরণ করলে মূল ফাংশনটি পাবো, এবং তার সাথে তোমার ω² গুণ থাকবে। তাহলে সেরকম ফাংশনটা আমরা কাকে নিব, সেই ফাংশনটা হচ্ছে, আমরা সেটা নিচ্ছি, লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে শুনো, আমরা সেই ফাংশনটা নিচ্ছি a sin ωt প্লাস ডেল। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা সময় নির্ভর সরণ। তাহলে এই জন্য ব্র্যাকেটের মধ্যে আমরা টি লিখেছি, x দ্বারা আমরা সরণ বুঝাচ্ছি। এ কি বিস্তার, অ্যামপ্লিটিউড। সেদিন আমরা বিস্তারের কথা বলেছিলাম, সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে বিস্তার বলে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই বিস্তার একটি ধ্রুব রাশি, তোমার দোলনরত অবস্থায় এর মান নির্দিষ্ট থাকবে। ওমেগার কথা এতক্ষণ ধরে আলোচনা করেছি, কৌণিক কম্পাঙ্ক। আর এই ডেলকে বলা হয় আদি দশা। আদি দশা কোণ, এটাও কোণ। তাহলে সামগ্রিকভাবে এটা হচ্ছে দশা, এটা দ্বারা দশা নির্ধারিত হয়। তোমাদের নিশ্চয় মনে আছে, দশার কথা আমরা কি বলেছিলাম, কম্পনরত অবস্থায় কোনো কণার কোনো মুহূর্তে সম্যক অবস্থা যে রাশি দ্বারা প্রকাশ করা হয়, তাকে ওই কণার ওই মুহূর্তের দশা বলে। এখানে সম্যক অবস্থা বলতে ওই কণার ওই মুহূর্তের সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে বোঝায়। তাই এই কোণ দ্বারা, এই টোটালি এটা একটা কোণ ω t প্লাস ডেল, এটা দ্বারা আমরা ওই গতিশীল কণার দশা নির্ধারণ করব। আর আমরা কেন এই ফাংশনটার মধ্যে নিলাম, তোমরা জানো যে ত্রিকোণমিতিতে সাইন এবং কস হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। তাহলে আমাদের এই ফাংশনটার মধ্যে, তোমার মূল ফাংশনটার মধ্যে আমরা সাইনকে এনেছি, কারণ এর মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত ধর্ম। কারণ আমাদের এইটা সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, এর মধ্যে পর্যায়বৃত্ত ধর্ম আছে, সুতরাং আমরা ফাংশন হিসেবে একে নিয়েছি। তাহলে এখানে আমরা পরবর্তীতে ডেলের কথা আলোচনা করব, ω t প্লাস ডেলের কথা আলোচনা করব, আর দশা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমীকরণ দ্বারা এটাকে সিদ্ধ করা, অর্থাৎ সমাধান করা। তো সমাধান করার জন্য আমরা যাচ্ছি, চলো আমরা কিভাবে সমাধান করব। এখন আমরা প্রথমে লিখলাম x সমান
x সমান আমরা লিখলাম a সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন আসো এটাকে যদি আমরা ব্যবকলন করি dx dt, এটা দ্বারা কি বোঝায়? সরণের পরিবর্তনের হার তথা বেগ। আর এটাকে ব্যবকলন করলে আমরা এখানে x এর জায়গায় এটা বসিয়ে দিব a সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে আসো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, যেহেতু এ হচ্ছে বিস্তার, এটা ধ্রুব রাশি, এটা তোমার অন্তরীকরণ যোগ্য নয়, এটাকে আমরা তাই অন্তরীকরণের বাইরে নিয়ে যাচ্ছি। তাহলে আর থাকলো কি সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাকে আমরা বলছি যে কোণ, টোটালি এটা একটা কোণ, এটাকে দশা কোণ বলে। তাহলে আমরা মনে মনে এটাকে যদি থিটা ধরি, সাইন থিটাকে আমরা ব্যবকলন করলে কি পাই? কস থিটা। এটা আমাদের ব্যবকলনের সূত্রই আছে। তাহলে কস থিটা মানে কস ওমেগা টি প্লাস ডেল। এবার আসো এই থিটাকে আবার ব্যবকলন করতে হবে, যে এটা প্রকৃত থিটা নয়। এটাকে যদি আমরা ব্যবকলন করি আমরা পাবো শুধু ওমেগা। কেন শুধু ওমেগা? তুমি দেখো এখানে এটা ধ্রুবক, আদি দশা কোণ এটা ধ্রুবক। এটা নিয়ে আমরা বলছি যে পরবর্তীতে কথা বলবো। আর একটু বলে রাখি, সময় গণনার শুরুতে আমরা যে কোণটা নিব সেটাকে আমরা বলছি আদি দশা কোণ। তাহলে এটাকে সময়ের সাপেক্ষে এটাকে পরিবর্তন করা যাবে না, এটা ধ্রুবক। তাহলে পরিবর্তন করা না গেলে শূন্য। তাহলে আর থাকে কি ওমেগা টি। আমরা যদি ওমেগা টিকে যদি ব্যবকলন করি তাহলে ওমেগা আবার ধ্রুবক, ওমেগাকে বাইরে নিতে হলে নিলে ডিটি মানে 1 অর্থাৎ ওমেগা। তার মানে এই ওমেগা টি প্রথমে সাইন টিটাকে ব্যবকলন করে কস টিটা পেয়েছি, আর ওমেগা টি প্লাস ডেলকে ব্যবকলন করে পাচ্ছি ওমেগা। ওমেগাকে আমরা সামনে নিয়ে আসব, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। আর এই ডিএক্স ডিটি মানে কি? এই ডিএক্স ডিটি হচ্ছে বেগ। আচ্ছা, এখন আসো এটা আমরা লিখলাম। এবার আসা যাক, আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাহলে আসো আমরা এখন ত্বরণে চলে যাব। ত্বরণে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমার। আমরা তাই ডিএক্স ডিটিকে আবার ব্যবকলন করব। ডিটি এখানে ব্যবকলনীয় অপারেটর, তাহলে এটা হয়ে যাচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তনের হার। তার মানে আমরা ডিএক্স ডিটিকে আবার ব্যবকলন করছি বা অন্তরীকরণ করছি। তাহলে ডিটি এখানে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে আসো এখানে ওই যে আগে বলেছিলাম ওমেগা ধ্রুবক, এ ধ্রুবক, বিস্তার ধ্রুবক, তাহলে ব্যবকলনযোগ্য নয়, তারা ব্যবকলনের বাইরে চলে যাচ্ছে। থাকলো কি ডিটি কস ওমেগা টি, কস ওমেগা টি, কস ওমেগা টি প্লাস ডেল। এবার আসো কস থিটাকে ব্যবকলন করলে আমরা জানি যে ব্যবকলনের সূত্র অনুসারে কস থিটাকে ব্যবকলন করলে কি হয়? মাইনাস সাইন থিটা। তাহলে আসো আমরা এখন ওমেগা কস ওমেগা টি প্লাস ডেলের পরিবর্তে কি লিখতে যাচ্ছি? আমরা কস থিটাকে ব্যবকলন করে পাচ্ছি প্রথমত মাইনাস সাইন থিটা, থিটা মানে ওমেগা টি প্লাস ডেল। আর ওমেগা টি প্লাস ডেলকে ব্যবকলন করলে কিছুক্ষণ আগে আমরা এটা আলোচনা করে পেয়েছি ওমেগা। তাই আমি আর বিস্তারিত না বলে ওমেগা টি প্লাস ডেলকে ব্যবকলন করে যে ওমেগা পেলাম সেটা লিখলাম। আর ওমেগার সাথে ওমেগা গুণ করলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এটা হচ্ছে আমাদের তোমার মূল বিষয়। এখন আসো খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, যে এই যে এটা গুণ করলে হচ্ছে কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। আর তুমি বলো তো এই এ সাইন ওমেগা টি প্লাস ডেলকে আমরা কি ধরেছিলাম? নিশ্চয়ই তোমাদের মনে আছে এক্স। তাহলে ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা স্কোয়ার এক্স। তাইলে আমরা তোমাদের যে কথাটা বলেছি যে আমাদের উদ্দেশ্য কি ছিল, আমরা তোমাকে কিছুক্ষণ আগে বলেছি আমাদের এমন একটা ফাংশন দরকার যেটা আমাদের ওই ব্যবকলনীয় সমীকরণটিকে সিদ্ধ করে, এবং সেটা আমরা দুইবার অন্তরীকরণ করে পেয়ে গেছি। এখানে দেখো ওই এক্স এর সাথে মূল ফাংশনের সাথে ওমেগা স্কোয়ার গুণ অবস্থায় পেয়ে গেছি। সুতরাং আমরা বলতে পারি যে এই যে ডি স্কোয়ার এক্স মাইনাস ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আমার ওই ব্যবকলনীয় সমীকরণটিকে কি করে? সিদ্ধ করে। তাহলে আমরা সেই জন্য বলি যে ওই এ এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল হচ্ছে
ব্যবকলনীয় সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তাহলে আমরা আবারও বলি যে x সমান a sin ওমেগা টি প্লাস ডেল হচ্ছে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এটা এত গুরুত্বপূর্ণ যে তুমি পরবর্তীতে দেখবে এইটার উপর ভিত্তি করে আমরা অনেক কিছু কাজ করব। আমরা সরল ছন্দিত গতির বিভিন্ন রাশিসমূহ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি রাশিগুলো আমরা পাবো এবং গ্রাফিক্যালি সরল ছন্দিত গতির বিষয়গুলো আমরা এখানে ক্রমে ক্রমে দেখাতে পারবো। এবং আমরা এগুলো নিয়ে আরও এই যে ওমেগা নিয়ে আমি আগেই বলেছি, ওমেগা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আদি দশাকোণ নিয়ে আলোচনা করব না। তাহলে আর এই পর্যায়বৃত্ত ফাংশনের যে ব্যবহার সেটা আমরা এখানে দেখাবো। খুবই খুবই ইন্টারেস্টিং বিষয়। তো আমি আশা করি তোমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাকে অনুসরণ করবে এবং আমি বিশ্বাস রাখি তোমাদেরকে আমি এই অধ্যায়ে ভালোভাবে তোমাদেরকে বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন করতে পারবো এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং তোমরা ইচ্ছে করলে কমেন্ট বক্সে তোমাদের যদি কোনো অবজারভেশন থাকে প্রিয় শিক্ষার্থী তোমরা সেটা বলবে, আমরা সেভাবে কাজ করব। এবং ওই যে বলছি তোমাদের ধারাবাহিক উপস্থিতি কাম্য। এবং আমি আবারও বলি আমি আমার সর্বোচ্চ সততা দিয়ে আমি তোমাদেরকে অধ্যায় পড়াতে চেষ্টা করব। এবং আমাদের সময় এখানে শেষ হয়ে আসছে। আমি অতি শীঘ্রই আমরা এইখান থেকেই বাকি বিষয়গুলো উপস্থাপন করব। আশা করি তোমরা এই যে সময় ধরে আমরা আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো। আমরা চলো এগিয়ে যাই। আমার জন্য দোয়া করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।